আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা কেমিস্ট্রির সংকরণের দ্বিতীয় ক্লাসে উপস্থিত। তো আমরা দেখি আমাদের পরবর্তী টপিক যশোর বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এখানে আমাদের বলতেছে গহন যে প্রশ্ন, সরি এটার গহনকে আমরা গত ক্লাসে করছি না, গহন করিনি। হ্যাঁ, থ্যাংক ইউ রুদ্র, জয়েন করছো, খুশি হলাম। তো দেখো রুদ্র, আমি আলোচনা শুরু করলাম মাত্র। তো বলতেছে এখানে যে YK3 ও LY3 যৌগ দুটির সংকরণ ও বন্ধন কোণ একই হবে কি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তো এখানেও এটা কি সংকরণ আর হচ্ছে বন্ধন কোণ নিয়ে আলোচনা। তো ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো সাইমা। তো এখন আমরা শুরু করি। তো এখন আমাদের এখানে যে বিষয়টা YK আর হচ্ছে L, এই তিনটা যৌগের নাম, যৌগ বলতে পরমাণুর নাম বের করতে হবে। তো এটা হচ্ছে Y, এটা হচ্ছে K, এটা হচ্ছে L। এখন YKL আমরা খুঁজে বের করার চেষ্টা করি। যেমন Y হচ্ছে 2 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপের মৌল। তো এটা আমরা ইলেকট্রন বিন্যাস করলেই খুঁজে পাবো। তারপরে একটু গেস করো কি হইতে পারে। Y হচ্ছে 2 নং পর্যায়ে 15 নং গ্রুপের মৌল। এটা আমরা কিন্তু ওই ইলেকট্রন বিন্যাস করলেই পেয়ে যাব। তারপরে দেখো যে আমরা বুঝতে পারি কিনা বা বের করতে পারি কিনা, চেষ্টা করো। তো জয়েন করছো তারেক, থ্যাংক ইউ। যারা আসো এটা আমাকে জানাও, দেখো যে Y এর পরিচয় খুঁজে পাওয়া যায় কিনা। দ্বিতীয় পর্যায়ের 15 নং গ্রুপের মৌল। তোমরা কি বুঝতেছো আমার কথা বা শুনতে পাচ্ছ? এটা বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, ফসফরাস বলছো। আচ্ছা, এখানে Y হচ্ছে দ্বিতীয় পর্যায়। তো 15 গ্রুপ। হ্যাঁ বলো। আচ্ছা, এটা হচ্ছে তোমার নাইট্রোজেন। হ্যাঁ, ভেরি গুড, নাইট্রোজেন। Y হচ্ছে নাইট্রোজেন। আর এখানে K, একটু খেয়াল রাখো, স্পিকার একটু অফ রাখো। হ্যাঁ, আর এখানে K হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়ের 17 নং গ্রুপের মৌল। তো এটা হচ্ছে কি ফ্লোরিন। হ্যাঁ, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন সেগুলো। তো হচ্ছে কি ফ্লোরিন। তো YK3 এটা আমরা যদি চিন্তা করি তাহলে হবে NF3 এই যৌগটা। আর হচ্ছে YL3, Y তো হচ্ছে আমাদের এখানে নাইট্রোজেন। আর এখানে যে এলটা হচ্ছে তৃতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে কি ক্লোরিন। তাহলে এখানে হবে কি আমাদের NCl3। এখন এইখানে সরি, হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি আমাদের NF3, পরে হচ্ছে কি NCl3। এখন এই দুটো যৌগের সংকোণ আর বন্ধন কোণটা কি করতে হবে, ব্যাখ্যা করে বের করতে। প্রথমত আমরা বের করলাম পরমাণু পরিচয়, তারপরে কি করব আমরা সংকরণটা আলোচনা করব। তো এখন আমরা যাই। তো লিখতেছি যে উদ্দীপকের তথ্য মতে YK3 যৌগটা হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড বা NF3, আর YL3 যৌগটি হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3। এখন আমরা এগুলো জাস্ট পরিচয়টা দিলাম, কেমনে পাইলাম। যেমন এই ক্ষেত্রে 17 নং গ্রুপে দ্বিতীয় পর্যায়ের মৌল কে মৌলটা হচ্ছে ফ্লোরিন, আর হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল এল মৌলটা হচ্ছে ক্লোরিন। যৌগদ্বয়ের সংকরায়ন একই হলেও বন্ধন কোণ ভিন্ন হবে বা একই হবে না। মানে আমাদের এখানে এই যে দুইটা যৌগ NF3 আর NCl3, এই দুইটা যৌগের সংকরায়নটা একই হলেও বন্ধন কোণ ভিন্ন হবে। এখন সংকরায়নটা একই হবে কি না এটা কেমনে বুঝবো? এটা আসলে প্রাথমিকভাবে উত্তর দিব না, ফাঁকা রাখবো। আমরা দেখবো যে সংকরায়নটা কত হয়, কি কি সংকরায়নটা হয়। এটা আমরা কিন্তু গত ক্লাস আলোচনা করছিলাম যে আমাদের যে দুইটা যৌগ আছে NF3 বা NCl, এই যৌগগুলো sp3 সংকরিত হয়। গত ক্লাস যারা মিস করছো হয়তো বুঝতে সমস্যা হবে, তাই বলে দিলাম। গত ক্লাসে বুঝাইছিলাম যে NCl3 বা NF এগুলো আমাদের এই sp3 সংকরিত হয়। তো ওইটা থেকে আমরা আলোচনা করলাম। তো এখন লিখব যে NF3 ও NCl উভয় যৌগের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সেম, সেটা হচ্ছে নাইট্রোজেন, এবং এতে একটি করে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। গত ক্লাসে এরকম একটা অঙ্ক করছিলাম নাইট্রোজেনের ক্ষেত্রে। তা কাজেই উভয় ক্ষেত্রে যৌগের একই সংকরণ হবে, কিন্তু একই সংকরণ হলে বন্ধন কোণ একই হওয়ার কথা। কিন্তু এখানে আমাদের ওই তড়িৎ ঋণাত্মকতার কারণে
বা বন্ধন জোড় ইলেকট্রনগুলো নিজের দিকে আকর্ষণ করার কারণে দেখা যায় বন্ধন কোণটা কী হবে, ভিন্ন হবে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখন মনে রাখবো যে প্রথমত NF3 আর NCl এই যৌগ দুইটার সংকরায়নটা সেম, সেটা হচ্ছে কি sp3 সংকরায়ন। এতটুকু মুখস্থ করবা। ইতি বড়ুয়া, রিয়াদুল, রুদ্র, ফরহাদ, সাইমা, তারেক, দেখো বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এই দুইটা যৌগ কি হবে, sp3 সংকরায়ন হবে। এতটুকু বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। আচ্ছা, তো এটা হলো আমাদের sp3 সংকরণ। তো sp3 সংকরণ হলে আমরা মোটামুটি জানি বন্ধন কত হয়, 160 ডিগ্রি হয় মোটামুটি, তাই না? কিন্তু দেখা যায় যে আমাদের কিছু চেঞ্জ হয়, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। এখন দেখি আমরা পরবর্তীতে যে NF3 এর বন্ধন কোণ এত হলেও NaCl এর বন্ধন কোণ 160 ডিগ্রি, অর্থাৎ বন্ধন কোণ কি হয়, ভিন্নতা হয়। আমি তোমাদের দেখাই, গত ক্লাসে যখন আমরা ম্যাথগুলো করছিলাম সেখানে আমরা যে বন্ধন কোণ পাইছিলাম, এই যে sp3 সংকরায়নের বন্ধন কোণ আমি দেখাই, গত ক্লাসে এই অঙ্কটা ছিল আমাদের, একটু ওয়েট। এই যে যেখানে আমাদের এখানে এই যে NH3 ক্ষেত্রে আলোচনা করছিলাম sp3 সংকরায়ন, তো সেখানে বন্ধন কোণ কত ছিল, 160 ডিগ্রি ছিল। মানে আমরা জানি মূলত sp3 সংকরণ হলে বন্ধন কোণ কত, 160 ডিগ্রি হয়। কিন্তু এই যৌগটার মধ্যে দেখা যাচ্ছে বন্ধন কোণ একটু কমে যাচ্ছে। এই যে প্রথম যে যৌগটা NF3, এটার মধ্যে বন্ধন কোণটি হ্রাস পাচ্ছে, কিন্তু পরবর্তীতে বন্ধন কোণটা ঠিকই আছে। কেন এরকম হইলো এটা আমরা আলোচনা করব। খেয়াল করো এরকম হওয়ার কারণটা কি। কারণ NF3 অণুতে নাইট্রোজেন এর চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন পরমাণু রয়েছে, যার কারণে নাইট্রোজেন ও ফ্লোরিনের যে বন্ধন আছে, বন্ধন ইলেকট্রন জোড়, এগুলো ফ্লোরিনের দিকে বেশি ঝুঁকে থাকে। তো নাইট্রোজেন ও ফ্লোরিনের বন্ধনের ইলেকট্রন যুগল বেশি মাত্রায় নিজের দিকে আকর্ষণ করে। কি আকর্ষণ করে? ফ্লোরিন। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, ফ্লোরিনের বেশি। এজন্য এই যে বন্ধনটা নাইট্রোজেন ফ্লোরিন বন্ধন, এই বন্ধনের যে বন্ধন জোড় ইলেকট্রন দুইটা, সেই দুইটা মাঝামাঝি না থেকে ফ্লোরিনের কাছাকাছি অবস্থান করবে, কারণ ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি আসক্তিয়া বেশি, মানে আকর্ষণ বেশি, বা তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। তো এটা মুখস্থ রাখবা যে নাইট্রোজেন থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার যে মান, সেটা কি হয়, সবচেয়ে বেশি থাকে। থ্যাংক ইউ তাসফিয়া, জয়েন করছো ক্লাসে। তাসফিয়া একটু আমাকে জানাও, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। আর বলি যে 25 ব্যাচে রিয়াদুল, ফরহাদ, তারেক, তোমরা কি বুঝতেছো? একটু আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, এখন পরবর্তী অংশ হচ্ছে কিন্তু NCl অণুতে নাইট্রোজেন ও ক্লোরিন এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার মান সমান, অর্থাৎ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান যত, ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতার মান ততই। এই কারণে বন্ধন ইলেকট্রন যুগ উভয় পরমাণুর মাঝামাঝি অবস্থান করে, বা পরমাণুগুলো কম আকর্ষণ করে। তো এখানে গত ক্লাস আলোচনা করছিলাম যে বন্ড পেয়ার আকর্ষণ বিকর্ষণ বল, তো এখানেও সেই কাজটা করবে, যে তাই বন্ড পেয়ার বা বন্ধন জোড় বিকর্ষণ বলের মাত্রা NF3 এর চেয়ে NCl এর ক্ষেত্রে কি হবে, বেশি হবে। আর এই জন্যই NCl অণুর বন্ধন কোণের মানটা 160 ডিগ্রি হয়, আর NF3 এর বন্ধন কোণের মানটা কি হয়, অনেকটা কমে যায়, কমে 102.5 ডিগ্রি হয়। অর্থাৎ বন্ধন কোণে কি হয়, ভিন্নতা দেখা যায়। এখন তোমাদেরকে আমি এই বিষয়টা বুঝায় বলি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নাইট্রোজেন দুই জায়গাতেই আছে, দুই জায়গাতেই কিন্তু এক জোড়া মুক্ত ইলেকট্রন। তো এখানে 3টা হাত আছে, এখানেও 3টা হাত, এখানে 3টা হাতে ফ্লোরিন, এখানে 3টা হাতে কি, ক্লোরিন। এখন কথা হচ্ছে আমাদের নাইট্রোজেন থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই বন্ধনের ইলেকট্রনগুলা ফ্লোরিনের কাছাকাছি এই জায়গায় অবস্থান করে কাছাকাছি। নাইট্রোজেন থেকে দূরে সরে যায়, ফ্লোরিনের কাছাকাছি অবস্থান করে। কথা কি বুঝতে পারছো? এটা কথা বলো। আচ্ছা, আর অপরদিকে নাইট্রোজেন ক্লোরিনের মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার মানটা, সেটা কিন্তু বেশি তীব্র না। এর জন্য বন্ধনের ইলেকট্রন দুইটা এই মাঝখানে, বন্ধনের ঠিক মাঝখানে অবস্থান করে।
তো বন্ধনে ঠিক মাঝখানে অবস্থান করলে এখানেও কিন্তু মাঝামাঝি অবস্থান করে, এখানেও মাঝামাঝি অবস্থান করে। তো মাঝামাঝি অবস্থান করলে কি হয় জানো, এই মাঝখানে ইলেকট্রনগুলো আর এখানে ইলেকট্রনগুলো পরস্পর বিকর্ষণ করে বেশি। বিকর্ষণ করলে কি হয় জানো, যে বন্ধনের যে ইয়াটা আছে বন্ধনটা একটু উপরের দিকে উঠে যায়। অর্থাৎ এই যে বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, এখানে যেহেতু মাঝখানে ইলেকট্রনগুলো আছে, এই জন্য এই বন্ধনগুলোর ইলেকট্রনগুলো সবগুলো ধাক্কা দেওয়ার ফলে এগুলো একটু বেশি মুভ করে। কথা কি বুঝতেছো আমি যা বললাম? এগুলো বেশি মুভ করে, যার ফলে বন্ধন কোণটা 160 ডিগ্রি হয়। আর এইখানে একবারে সামনে থাকে, এদিকে থাকে, যার ফলে এই যে এখানে বন্ধনের কোনো বিকর্ষণ তেমন হয় না, মানে এত বেশি হয় না। এই যে বন্ধনের যে ইয়াটা আছে ফাঁকাটা বেশি হয় না, ছোট থাকে বা কম হয়। এই কারণে এখানে বন্ধন কোণ 102.5 ডিগ্রি হয় আর এখানে 107 হয়। এই হচ্ছে মূল কারণ। দেখো তো সবাই ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা পুরো ব্যাপারটা, এটা আমাকে বললো, জানাইও। আচ্ছা, তো এই কারণেই মূলত আমাদের দেখা যায় সংকরায়নটা সেম, দুইটা ক্ষেত্রেই সংকরায়ন sp3 sp3, কিন্তু বন্ধন কোণ কি হয়, ভিন্ন হয়। কারণ কি, যে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কম, এই জন্য বিষয়টা হয়। তো এই ছিল ব্যাখ্যা। তো আমরা ব্যাখ্যা দেওয়ার পরে চিত্র এঁকে দিব, চিত্র আঁকতেই হবে, মনে রাখবা সংকরণে অবশ্যই চিত্র আঁকতে হবে, ব্যাখ্যা দিতে হবে, চিত্র আঁকতে হবে। সংকরণে শুধুমাত্র কোণের মান লাগে বেশি, চিত্র আঁকতে হয় নিখুঁতভাবে আর ব্যাখ্যা দিতে হয়, তাহলে সংকরণটা কমপ্লিট। আর মূলত আমাদের sp3 সংকরণটাই মূলত বেশি কাজের আসে, বা এটা বেশি আসে, এটা খেয়াল রেখে কাজ করলেই হবে। ওকে, তাহলে আমরা এখন যাই পরবর্তী অংশ, পরবর্তী প্রশ্ন। এটা আমাদের আসছে চট্টগ্রাম বোর্ড 23। হ্যাঁ বলো। রাজশাহী দেশের ঘ আর আছে ঢাকা দেশের ঘটা করবে। রাজশাহী দেশের গ, আচ্ছা রাজশাহী বোর্ড 23, তাই তো? এটা কি গ আর গহ দুইটাই? গ পারবো না। এই যে এটা 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 আমি গত ক্লাসে পড়াইছি। এটা না, এটা না, এই যে এটা এটা আরেকটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটার গ গহ। আচ্ছা তাহলে দেখো আমি দেখাই। তো প্রথমত খেয়াল করো সবাই, রাজশাহী দেশের গ নাম্বার যেটা পড়ছে আমি এটা খেয়াল করি। তো এখানে মৌল 3টা লেখা আছে, যতটা স্তর ইলেকট্রোবিন্যাস লেখা আছে, এনএমান লেখা আছে। তো এখান থেকে আমরা বের করতে পারবো এক্স এর পরিচয়, ওয়াই এর পরিচয়, জেড এর পরিচয়। এনএমানটা 2 ব্যবহার করবা, 2s2 2p2 2s2 2p4। ওকে, এখানে ব্যবহার করলে এক্স জেড পাবো। এখন আমাদের বলতেছে যে XY2 এর গঠন সংকরায়নের ধারণায় ব্যাখ্যা করো। মানে XY2 যে একটা যৌগ, এই যৌগের একটা গঠন আছে, এই গঠনটা সংকরায়নের মাধ্যমে কীভাবে হয় সেটা ব্যাখ্যা করতে হবে। তাকে বের করি, এক্স এর পরিচয় বের করি আর ওয়াই এর পরিচয় বের করি। তো এখন দেখো এক্স এর পরিচয়টা যদি আমি বের করতে চাই তাহলে কি করবি, দেখো তো এক্স এর পরিচয়টা কি। এক্সটে যদি ইলেকট্রন বিন্যাস করো দেখবা এক্স হচ্ছে, বলো তো এক্সটা কি হবে, কার্বন হবে। এক্সিলেন্ট, এক্সটা হবে কি কার্বন। সবাই দেখো এটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করলেই পেয়ে যাবো, এক্সটা হচ্ছে কি আমাদের কার্বন। আচ্ছা এখন ওয়াইটাই তাহলে কি, ওয়াইটা আমাদের হিসাব করি সেটা হবে আমাদের অক্সিজেন। এক্সটা হচ্ছে কার্বন, ওয়াইটা হচ্ছে কি অক্সিজেন। আর জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের, বলো তো। আচ্ছা যেটা পরে বিয়ে করবো আমরা, তো এক্স আর ওয়াই যে কিন্তু আমাদের আছে, কি বললো, সিলিকন হবে, সিলিকন। আচ্ছা এক্সিলেন্ট, ওকে। আচ্ছা হ্যাঁ সিলিকন। এখন কথা হচ্ছে যে আমরা এটা পরে দেখবো, আপাতত এই গণংটা সলভ করি, ঠিক আছে? খেয়াল রেখো সবাই, গণংটা আমরা এখন দেখি, গণনা সলভ করার চেষ্টা করি। তো প্রথমত আমরা লিখবো এক্স এর পরিচয়, এরপর হচ্ছে কি ওয়াই এর পরিচয়। তখন লিখতেছি যে উদ্দীপকের তথ্য মতে এক্স হচ্ছে কার্বন এবং ওয়াই হচ্ছে অক্সিজেন, সুতরাং এক্স ওয়াই যৌগটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইড অণুর গঠন সংকরায়নের মাধ্যমে আমরা কি করব, ব্যাখ্যা করব। রাহিম জয়েন করছে অনেকদিন পর ক্লাসে, থ্যাংক ইউ রাহিম। তুমি কি 25 ব্যাচের রাহিম? সেজন, হ্যাঁ রাহিম একটু আমাকে জানো তুমি কি 25 ব্যাচের?
আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো, এখন আমাদের কার্বন ডাইঅক্সাইড অণুর ক্ষেত্রে আমরা একটা কাজ করি বা চিন্তা করি যে কার্বন ডাইঅক্সাইড এর অণুতে কার্বনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আমাদের 4টা অযুগ্ম ইলেকট্রন থাকে, এটা যোজনী 4, আমরা সবাই জানি। তো এক্ষেত্রে কার্বন 2টি সিগমা বন্ধন গঠন করে এবং 2টি পাই বন্ধন গঠন করে। এই যে সর্বশেষ শক্তি স্তরে যে আমার 4টা ইলেকট্রন আছে অযুগ্ম, এই 4টা অযুগ্ম ইলেকট্রনের মধ্যে 2টা বন্ধনের মাধ্যমে সিগমা বন্ধন হয়, আর 2টা বন্ধনের মাধ্যমে কি হয়, পাই বন্ধন গঠন হয়। এটা মুখস্থ রাখবা। তো পাই বন্ধন গঠনের জন্য কার্বনের শক্তি স্তরে 2টি অরবিটাল থাকে, একটা হচ্ছে 2p(y) আর হচ্ছে 2pz। এগুলো অসংকরিত থাকে, মানে সংকরণ ঘটে না, মানে পাই বন্ধনটা মূলত সংকরণ অংশগ্রহণ করে না। আর আমাদের যে বাকি 2টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে 2s এ থাকে একটা আর 2px এ থাকে একটা, এগুলো সংকরণ হয়, এগুলো sp সংকরণ হয়। এই sp সংকরণের জন্য এগুলো কি হয়, আলফা বন্ধন সিগমা বন্ধন গঠন করে। তো এটা আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে সহজে বুঝতে পারবো। এই হচ্ছে তোমার স্ট্রাকচার, একটু খেয়াল রেখো। প্রথমত আমরা কার্বনটা লিখব 6 1s2 2s1 2px1 2py1 2pz1, এখানে 4টা আর 2টা কয়টা, 6টা। তো এইখানে আমাদের এখানে যে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, এখানে আসলে এগুলো সংকরিত হয় না, এটা অসংকরিত অরবিটাল থেকে যায়। আর অসংকরিত অরবিটালটা মূলত কি গঠন করে, পাই বন্ধন গঠন করে। মনে রাখবে এটা, যে অসংকরিত অরবিটাল পাওয়া যায় যেটা পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। সবাই কি কথাটা বুঝতে পারছো, এটা আমাকে জানাও। আচ্ছা, তো খেয়াল রাখবা যে অসংকরিত যেই বন্ধন সেটা হচ্ছে কি পাই বন্ধন গঠন করে। তো এখন যেটা সংকরণ হবে সেটা হচ্ছে এস থেকে একটা পি থেকে একটা, তাহলে এসপি সংকরণ হবে। ওকে, তো এখন আমরা এটা যদি গঠনটা ব্যাখ্যা করি তাহলে এটার গঠনটা দেখতে ঠিক এরকম হবে। খেয়াল করো তোমরা, এই হচ্ছে তোমার ব্যাপারটা, মাঝখানে থাকবে আমার কার্বন, দুই পাশে থাকবে 2টা অক্সিজেন, কারণ কার্বন ডাইঅক্সাইড। তো এই অক্সিজেনের 2টা করে ইলেকট্রন থাকবে উপরের দিকে, এই যে মুক্ত ইলেকট্রন থাকবে, এবং এই কার্বনের সাথে এই অক্সিজেন দ্বিবন্ধন যারা যুক্ত থাকবে, এই কার্বনের সাথে এই অক্সিজেন কি হবে, দ্বিবন্ধন, মানে কি ডাবল বন্ডটা যুক্ত থাকবে। এই ডাবল বন্ডের মধ্যে প্রথমটা হবে সিগমা বন্ধন আর নিচেটা হবে কি পাই বন্ধন। আর এখানে যেহেতু এসপি সংকোণ হচ্ছে তো লিখলাম এসপি। আর এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। এই হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রটা আঁকলে মোটামুটি বুঝতে সহজ হবে। রিয়াদুল দেখো তো এতটুকু বুঝতেছো কিনা। স্যার এই কোণটা হবে কিসের উপর নির্ভর করে? এই কোণটা হবে তোমার ওই যে ইলেকট্রন যখন বন্ধন করে, সাপোজ কার্বন অক্সিজেন যে বন্ধনটা হয়, এই বন্ধনটা আমাদের সরল রৈখিক হয়। আমাদের এখানে কার্বন আর অক্সিজেন যে থাকে এগুলো একবারে সোজাসুজি দুই পাশে থাকে, বাঁকা থাকে না। এটা আসলে বন্ধন কোণটা মুখস্থই রাখতে হয়, যে আমাদের অক্সিজেন সাপোজ O2 যখন হয়, O2-র ক্ষেত্রে দেখা যায় 2টা অক্সিজেন থাকবে, 2 বন্ধন থাকবে, তো সেক্ষেত্রে কী হবে, সোজা বন্ধন হবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেম, কার্বন থাকবে মাঝখানে আর দুই পাশে 2টা অক্সিজেন থাকবে, আর এটা সোজা বন্ধন তৈরি করবে। এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, ডাইরেক্ট মুখস্থ রাখবে এই অংশটা। কথা বুঝছো রিয়াদুল? আচ্ছা, তো 180 ডিগ্রি হলো বন্ধন কোণ। এখন আমরা লিখবো এখানে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, তাহলেই উত্তর শেষ। তো দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠনের জন্য কার্বন এইখানে অক্সিজেনের সাথে একটা সিগমা বন্ধন তৈরি করে, আবার এই পাশে অক্সিজেনের সাথে আরেকটা সিগমা বন্ধন তৈরি করে, তাহলে সিগমা বন্ধন কয়টা হলো, 2টা। তো দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠনে 2টি সিগমা বন্ধন থাকে। একই রকম নিচের দিকে যে বন্ধন এটাকে বলা হয় পাই বন্ধন, এটার যে বন্ধন এটাকে বলা হয় পাই বন্ধন। তো এইটাও কি 2টা বন্ধন, তো নিচের দিকেরটা কি লিখবো, 2টা পাই বন্ধন গঠন করে। ওকে, দেখো রিয়াদুল বুঝতে পারলা কিনা, নিচেরটাকে বলা হয় পাই বন্ধন, উপরটাকে বলা হয় সিগমা, নিচেরটাকে বলা হয় কি পাই। কথা বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তো লিখতেছি, এতে কার্যকরী সিগমা বন্ধনের সংখ্যা 2 হওয়ায় যৌগটির কেন্দ্রীয় পরমাণুর এসপি সংকলন বিদ্যমান হয়। আর কার্বন ডাইঅক্সাইড অণু আকৃতি সরলরৈখিক হয় এবং বন্ধন কোণ হয় কত ডিগ্রি, 180 ডিগ্রি।
এই হচ্ছে, হ্যাঁ বলো। কোনটা sp3 সংকরণ, কোনটা sp সংকরণ, এটা বুঝবো কিভাবে? এটা আসলে ইলেকট্রন মানে কি জানি বলে, ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সাথে অপর পরমাণু যুক্ত হয় কয়টা, সেটা দেখে তোমাকে বুঝতে হবে। এখন তুমি এইখানে একটু খেয়াল করো যে আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, সাপোজ দেখো অ্যামোনিয়া NH3, তো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে আমার অযুগ্ম ইলেকট্রন থাকে 3টা। একটা S থেকে আসে, সরি 3টা না, কি জানি বলে, হ্যাঁ 3টাই থাকে। আমি দেখাই একটু, গত ক্লাসে তো আমি দেখাইছিলাম। এ দেখো ওই যে এই বিষয়টা খেয়াল করো, নাইট্রোজেনের যখন ইলেকট্রন বিন্যাস করি আমরা, ইলেকট্রন বিন্যাস করলে তোমার এইখানে শেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, সেখানে অযুগ্ম ইলেকট্রন থাকে কয়টা? 3টা, 1 2 3। তো এই অযুগ্ম ইলেকট্রনের মধ্যে দেখা যায় নাইট্রোজেনের যেই সর্বশেষের যে S অরবিটাল আছে, সেই S অরবিটালের ইলেকট্রন জোড়াটাও কি করে, আমার সংকরণে অংশগ্রহণ করে। যদিও সিঙ্গেল ইলেকট্রন অংশগ্রহণ করে আমরা জানি, কিন্তু এখানে আমার নাইট্রোজেনের ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় আমাদের সেই শক্তি স্তরে সবগুলোই কি করে, সংকরণ গঠন করে। এটা আমাদের নিয়ম। সেই নিয়ম অনুযায়ী S থেকে আসবে একটা অরবিটাল, আর P থেকে আসবে 3টা অরবিটাল, তাহলে sp3 সংকরণ হবে। তো কিছু কিছু পরমাণু থাকে, যে সকল পরমাণুর সংকরণ মুখস্থ রাখতে, যেমন নাইট্রোজেনের sp3 সংকরণ ঘটে। আবার যে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন পরমাণুর ক্ষেত্রে আমাদের দেখা যায় sp সংকরণ ঘটে। অর্থাৎ দেখা যায় দুই দিকে কার্বন যে যৌগটা আছে, কার্বন ডাইঅক্সাইড যৌগের মধ্যে যে 2টা পরমাণু থাকে দুই দিকে, তো এই 2টা থাকাতে একটা S থেকে আসে, একটা P থেকে আসে। তো এই জন্য এই S আর P মিলে হয় sp সংকরণ। আবার কার্বন, এই যে মিথেন যে যৌগ, মিথেনের কার্বনের ক্ষেত্রে দেখা যায়, মিথেনের ক্ষেত্রে CH4, তো CH4 দেখা যায় সেক্ষেত্রে কার্বনের S থেকে একটা আসে আর P থেকে 3টা আসে, সেক্ষেত্রে হয় sp3। মানে কিছু কিছু মৌল থাকে যে মৌলগুলোর তোমার ওই সংকরণের যে নাম্বারটা, কোনটা sp, কোনটা sp2, কোনটা sp3, এটা একটু চার্ট আকারে মুখস্থ রাখতে হবে। এটা একটু কষ্ট হবে মুখস্থ রাখতে। এটা কিছু কিছু পরমাণু আছে যেগুলো মনে রাখতে সহজ, যেগুলো পরীক্ষা বেশি আসে সেগুলো মনে রাখতে পারলেই হবে ডাইরেক্ট, যে এই পরমাণুর জন্য এই সংকরণ, ওই পরমাণুর জন্য ওই সংকরণ, এটাই আর কি। কথা কি বুঝছো যা বললাম? এটা একটু মুখস্থ রাখবা কষ্ট করে, তাহলেই হবে। প্র্যাকটিস করতে করতে দেখবা যে কয়েকটা পরমাণুর সংকরণটা মুখস্থ আছে, তোমার মুখস্থ যাচ্ছে যে কোনটা কোন সংকরণ হয়। রিয়াদুল বুঝছো? তো একটু কষ্ট করে এই অংশটা মুখস্থ রাখবা যে এই পরমাণুর ক্ষেত্রে এটা হয়, ওইটা অসংকরণ হয়। আর বাকিরা যারা আছো, ইতি বড়ুয়া, তাসফিয়া, সাইমা, আমাকে জানাও বুঝতে পারলা কিনা। কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, এটাই আর কি। তোমরা কি বুঝছো? একটু কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এখন পরবর্তী অংশে আমরা যাই। রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন। তো এখানে বলতেছে যে XCl3 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু ZCl3 আর্দ্র বিশ্লেষিত হয় কেন, ব্যাখ্যা করো। তো এখন আমরা দেখি এগুলোর পরিচয়টা কি। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের তথ্য মতে এক্স ও জেড, এটা আমরা মোটামুটি জানি যে এক্স হচ্ছে আমার কার্বন আর জেড হচ্ছে কি সিলিকন। তো XCl4 আর হচ্ছে JCl4 যৌগটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড। এটা এখন কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, মানে পানিতে মিশে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় বা পানিতে মিশে যায়। কেন হয় তা ব্যাখ্যা করি। তো এখন আমরা একটু দেখি কি বলছে। সিলিকন পরমাণুর বহিস্থ স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকে। তো ফাঁকা ডি অরবিটাল থাকায় পানিতে SiCl4 দ্রবীভূত হলে সিলিকন পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটে এবং ফাঁকা ডি অরবিটালে পানির অক্সিজেন পরমাণু ইলেকট্রন যুগল স্থান গ্রহণ করে। এই ইলেকট্রন যুগল দ্বারা সিলিকনের সঙ্গে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন গঠিত হয়। তো এখন এই লাইনটা আমি তোমাদের একটু বুঝাই, দেখো একটু চিত্র দেখলে বুঝতে পারবা। একটু খেয়াল করো, এখানে এই যে সিলিকন মাঝখানে আছে, চারদিকে 4টা ক্লোরিন, দেখতেছো?
জি স্যার। আচ্ছা, এরপরে এখানেও আমাদের সেম, এখানেও আমাদের সেম। এখানে দেখো যে সিলিকনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? এখানে দুইটা 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 দুইটা, কয়টা হলো? 8টা। তো এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে যে এখানে একটা, সেই মুক্তজোড় ইলেকট্রন দুইটা এদিকে আবার চলে আসে। কেন চলে আসে? কারণ সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে, যার ফলে পানির অণুর দুইটা মুক্তজোড় ইলেকট্রন যেটা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, সেটা কি করে আসে? ওই ফাঁকা ডি অরবিটালেই জায়গা করে নেয় বা অবস্থান গ্রহণ করে। কথা কি বুঝছো এতটুকু? না স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, বুঝো না, আমি বলি। আমাদের সিলিকন 4টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে কি সিলিকন টেট্রাক্লোরাইড। তো এর সাথে আমরা পানি যোগ করতেছি, যোগ করি পানি। পানি মানে কি H2O যৌগ না? এই যে H2O যৌগটা এইভাবে লিখছি, প্রথমে ও লিখছি, দুই পাশে দুইটা হাইড্রোজেন লিখছি। আর অক্সিজেনের দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, এটা আমরা সবাই জানি। এই দেখো এই চিত্রটা, এটা বুঝো কিনা, যতটুকু বুঝো কিনা। জি স্যার, বুঝছি। এখন কথা হচ্ছে আমাদের এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে না অক্সিজেনের, এই ইলেকট্রন জোড়া আস্তে আস্তে সিলিকনের দিকে চলে যায়। কেন চলে যায়? সিলিকনের সেই শক্তি স্তরে একটা অরবিটাল আছে, ডি অরবিটাল, সেখানে ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গায় ইলেকট্রন জায়গা পেতে চায়, বা ইলেকট্রনটা সেই ফাঁকা জায়গায় চলে যায়। কারণ ফাঁকা জায়গা থাকলে ইলেকট্রন কী করে? স্থান গ্রহণ করতে চায়, কারণ এখানে ইলেকট্রনটার থাকার জায়গা নাই, এটা ঘুরতেছে ইলেকট্রনটা। এই ইলেকট্রনটা অক্সিজেনের চারপাশে ঘুরতেছে, কোথাও অবস্থান করতে পারতেছে না। এই ইলেকট্রনটা কি করে? সিলিকনের কাছে গিয়ে পৌঁছায়, স্থান দখল করে বা জায়গা দখল করে। কথা কি বুঝছো রিয়াদুল? জি স্যার। এটা হচ্ছে মেন। তো এই হচ্ছে বিষয়টা, এরকম যায়। তো সেক্ষেত্রে কি হয়? অষ্টক সম্প্রসারণ হয়। সম্প্রসারণ মানে কি? এখানে আগে থেকে 8টা ইলেকট্রন ছিল, যখন ইলেকট্রন চলে আসে কটা হয়? 10টা হয়। তো অষ্টক সম্প্রসারণ মানে ইলেকট্রন বেড়ে যায়, ইলেকট্রন কি হয়? বেড়ে যায়। তারপর এইখান থেকে আস্তে আস্তে এই যৌগটা হয়, যেখানে আমার ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যায়, সরি ক্লোরিন না, এটা হচ্ছে তোমার, হ্যাঁ ঠিক আছে, ক্লোরিন আর হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি হয়, HCl যৌগ তৈরি হয়। আবার দেখা যায় এই জায়গাটার মধ্যে, এখানের মধ্যে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় বা একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, যেটা বাকি ছিল। সাপোজ এই ক্লোরিন এটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি হলো, আর এই ওএসটা এখানে যুক্ত হয়ে গেল, তো OS যুক্ত হয়ে গেল আর কি। তো এই হচ্ছে তোমার অবস্থা। জাস্ট এই চিত্রটা দিলেই হয়ে যাবে কোনো রকম, তাহলেই হলো। দেখো এটা বুঝতে পারলা কিনা রিয়াদুল? লাস্টের দিকে ওএসটা কিভাবে এলো? এই যে আমাদের একটা ও আর একটা এস এইখানে যুক্ত হবে, আর এই হাইড্রোজেনটা এই Cl এর সাথে যুক্ত হয়ে আলাদা হয়ে যাবে, HCl। বুঝছো? একটা অক্সিজেন একটা হাইড্রোজেন তবে, আর ওই যে ক্লোরিনটা বাকি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। হ্যাঁ, আলাদা হয়ে যাবে, HCl আলাদা হয়ে যাবে। বুঝছো? জি স্যার। ইতিবোরা, তাসফিয়া, সাইমা, তোমরা বুঝতে পারছো কি? তোমাকে জানাও তো। জি স্যার। আচ্ছা, তো এটা আমার কমপ্লিট হইল। এরপর আমরা যাই নেক্সট। এটা হচ্ছে গিয়ে তোমার সিলিকা টেট্রাঅক্সাইড, টেট্রাক্লোরিন যেটা, সেটা। তো এখানেও সেম, পানির সাথে আমরা বিক্রিয়া করতে চাই। তো এখানে পানির সাথে বিক্রিয়া হয় না। কেন হয় না দেখি। এভাবে সৃষ্ট সন্নিবেশ বন্ধন অক্ষ বরাবর ইলেকট্রন আকৃষ্ট হওয়ার পানির অণুর OS বন্ধন দুর্বল হয়ে বিজিত হয়, মানে জোড়া লাগে, এবং H+ আয়ন পরিত্যক্ত হয়। একই সঙ্গে সন্নিবেশ বন্ধন গঠনে একটি উচ্চ তাপ উৎপত্তি প্রক্রিয়া উপনীত হয়। উদ্গীরিত তাপের প্রভাবে সিলিকন আর ক্লোরিন বন্ধন ভেঙে ক্লোরাইড আয়ন সৃষ্টি হয়। ফলে সিলিকন ক্লোরাইড এর স্থলে সিলিকন হাইড্রোক্সাইড বন্ধন গঠিত হয়। মানে আমাদের এখানে সন্নিবেশ বন্ধনের কারণে দেখা যায় সিলিকন ক্লোরিন বন্ধন ভেঙে যায়। সিলিকন যে ক্লোরিন আছে, সিলিকন ক্লোরিন যে বন্ধনটা, সেটা বন্ধন ভেঙে যায়। তো সিলিকন ক্লোরিন বন্ধন ভেঙে গিয়ে সিলিকন ক্লোরিনের জায়গায় দেখা যায় আমাদের সিলিকন হাইড্রোক্সাইড বন্ধন গঠিত হয়। ওই যে আমাদের এই যে এখান থেকে OS আয়নটা যুক্ত হয় 4টা জায়গার মধ্যে, 3টা অণু পানি যুক্ত করছি, তো এই জন্য 3টা জায়গার মধ্যে আমাদের কি হয়েছে? OS যুক্ত হয়েছে। তো এটা আর কি বলছে যে সিলিকন ক্লোরিন এর স্থলে সিলিকন হাইড্রোক্সাইড বন্ধন গঠিত হয়। এভাবে এক এক করে সিলিকন টেট্রাক্লোরাইড এর 4টি Cl, এই যে SiCl যে বন্ধন, সেই বন্ধন ভেঙে যায়,
সেই বন্ধন ভেঙে যে SiO বন্ধন গঠিত হয়। মানে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন ভেঙে যায়। আবার প্রথম দিকে যে একটা বন্ধন ছিল এই যে সিলিকনের সাথে ক্লোরিন, এটা বন্ধন ভেঙে গেল, 4টা বন্ধন ভেঙে গেল। তো 4টা বন্ধন ভেঙে গিয়ে 4টা কি হয়, এই সিলিকন ওএস যে সিলিকা হাইড্রোক্সাইড যে আছে সেটা তৈরি হয়, উৎপন্ন হয়। দেখো কথাটা বুঝতে পারছো কিনা এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তী অংশ হচ্ছে, তো এইভাবে বন্ধন গঠন করে এবং SiO উৎপন্ন করে। আর এইভাবে কি হয়, পানির সাথে বিক্রিয়া করে। আগে ছিল জাস্ট SiCl 4টা পানির সাথে বিক্রিয়া করে এরকম উৎপন্ন হইলো, তারপরে আবার এখানে পানির সাথে বিক্রিয়া করে সবগুলো জায়গাতে কি হলো, ওএস যুক্ত হইলো বা পানির সাথে বিক্রিয়া অবস্থা হইলো। আর অপরদিকে যে ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড যেটা আছে সেটা পক্ষান্তরে CCl4, এটা আসলে আর্দ্র বিশ্লেষিত হয় না। তো CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ কি? কারণ হচ্ছে এখানে ডি অরবিটাল নেই। CCl4 এর মধ্যে কার্বন যে আছে সে কার্বন কিন্তু ডি অরবিটাল থাকে না। তো কার্বনের যদি ডি অরবিটাল নাই, এটা সন্নিবেশ বন্ধন সংখ্যা 4টা বেশি করতে পারে না। তো দেখা যায় যে CCl4 যেটা আছে, CCl4 প্লাস H2 এটা পানির সাথে যুক্রিয়া হয় না বা বিক্রিয়া ঘটে না। এটা হচ্ছে বিষয়টা, খেয়াল রাখবা যে আমাদের এখানে মূল কাজ হচ্ছে যে আগে ছিল ডি অরবিটাল ছিল, ডি অরবিটালের মধ্যে ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গা থাকাতে মোটামুটি আমাদের ইলেকট্রনগুলো কী হচ্ছে, জায়গা দখল করতেছে। কিন্তু আমাদের এখানে ফাঁকা মানে আমাদের যে কোনো ডি অরবিটালই নেই বা ফাঁকা জায়গাই নেই। ডি অরবিটাল না থাকলে তো ফাঁকা জায়গা থাকবে না, ফাঁকা জায়গা না থাকলে কিন্তু আমার দেখা যাবে অক্সিজেন যুক্ত হতে পারবে না। এই যে পানির যে অক্সিজেন আছে সে পানির অক্সিজেন কিন্তু যুক্ত হতে পারবে না বা পানির সাথে বিক্রিয়ায় ঘটবে না, মূলত এটা হচ্ছে মূল কথা। তো এটার জন্যই বলতেছি যে CCl4 এর সাথে পানি যুক্তই হতে পারবে না, যার ফলে কোনো বিক্রিয়াই ঘটবে না বা পানি মানে পানির সাথে বিক্রিয়া ঘটবে না, এটা আর কি মেন বিষয়। তো এই হচ্ছে মূল বিষয়টা। একটা জায়গার মধ্যে ডি অরবিটাল ছিল ফাঁকা, সেখানে বিক্রিয়া করছে। ওয়ালাইকুম সালাম, তানি জয়েন করছো, থ্যাংক ইউ। তবে তানি ক্লাসের শেষের দিকে আর কি, বুঝছো? তোমার কি নেট সমস্যা ছিল? আচ্ছা, সমস্যা নাই, তুমি জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। তো বলি, দেখো যারা যারা শুরু থেকে ছিলা সম্পূর্ণটা বুঝতে পারছো কিনা পুরোপুরি? এটা আমাকে জানাও, বুঝতে পারলা কিনা? আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো তা নিয়ে তুমি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ, খুশি হলাম। এখন আমার রিয়াদুল, আমাকে বলো এটা ছাড়া আর কোনোটা সমস্যা ছিল তোমার? এইটা তুমি বুঝে দিলাম। রিয়াদুল বুঝতে পারি নাই, বলো বলো। হ্যাঁ বলো। স্যার বলছি ঢাকা বোর্ড আছে 23 ঘ। আচ্ছা, ঢাকা বোর্ড 23 প্রোগ্রাম ছিল এখানে এই প্রশ্নটায় লিঙ্ক চলে যাবে, বুঝছো, লিঙ্ক কেটে যাবে। আসলে তার নিয়ে কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি এরাকার ক্লাসটা এখানে সেভ করতেছি।